নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, কুশলে রয়েছেন। আজকে অনুষ্ঠান শুরু করার প্রথমেই বিশ্ব মাতৃদিবসের এই মুহূর্তে সকল মায়েদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। এবং আজ নৃসিংহ চতুর্দশী, ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার, এই গোধূলিকালে তার আবির্ভাব। সেই নৃসিংহদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি অনুষ্ঠান যে বিষয়ের ওপর আজ সাহসী আত্মবিশ্লেষণ, সেটি হাস্যকর এবং লজ্জারও। গত 22শে এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, তাতে যে 28 জন নিহত হয়েছিলেন, সেই নিহতদের ভারাক্রান্ত পরিবার, তাতে তো গোটা দেশ ভারাক্রান্ত হয়েছিল, সেই নিহতদের ভারাক্রান্ত পরিবার, তাদের প্রতি জানাই গভীর সমবেদনা, নিহতদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। সেই ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি পরিবার, শহীদ কমান্ডার ঝন্টু আলী শেখ, সেই শহীদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা, ভারাক্রান্ত হৃদয়ের। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ঘাত প্রত্যাঘাতের আবহে গতকাল বিএসএফ এর সাব ইন্সপেক্টর শহীদ হলেন, শহীদ ইমতিয়াজ আলী। তার প্রতিও জানাই ভারাক্রান্ত হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঘাত প্রতিঘাতের এই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কি হলো, কার জয় কার পরাজয়, দুটি রাষ্ট্র, আজ একটু তারই সাহসী বিশ্লেষণ করব। মাফ করবেন। গত 22 তারিখের যে ঘটনা পেহেলগাঁওতে ঘটলো, যা অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, ব্যর্থতাও বটে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যাঘাত এবং তার একটি নামকরণ করা হলো অপারেশন সিন্দুর, যেটি সফলভাবে অপারেটও করা হলো। এখন হাস্যকর এই কারণে যে এই বিশাল যে ব্যাপার, একটা যুদ্ধ আবহ, যুদ্ধ জিগির, আদৌ কি যুদ্ধ হলো, আদৌ কি যুদ্ধ হয়েছিল? যুদ্ধের আবহ তৈরি হয়েছিল, কিন্তু যুদ্ধ কিন্তু হয়নি। যেটি হয়েছিল সেটি শুধুই প্রত্যাঘাত, আঘাত হানা হলো এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাত দেওয়া হলো। 27 জন 28 জন নিরীহ নাগরিক, তাদের মধ্যে যেরকম পর্যটক ছিলেন, একজন স্থানীয় বাসিন্দাও ছিলেন, তো নিরীহ নাগরিক, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। তার পরিপ্রেক্ষিতে ভারতের এই কড়া অবস্থান, কড়া জবাব, যেটি সত্যি ভীষণ প্রয়োজন ছিল। এখন হাস্যকর এই অর্থে যে এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে, যখন অপারেশন সিন্দুর সাকসেস হওয়ার পর, যখন প্রত্যাঘাত পর্ব পাকিস্তানের তরফ থেকে করা হলো, তখন যেভাবে মাত্রা ছাড়িয়ে টেলিভিশন মিডিয়া, ভক্তকুল, আইটি সেল, তারা প্রত্যেকে যেভাবে ফেক নিউজ প্রচার করলো, সেটা সত্যি হাস্যকর। কখনো বলা হলো জেনারেল মুনির দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এই মাত্র পালিয়ে গেলেন, ব্রেকিং নিউজ। কখনো বলা হলো ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার বাসভবনের খুব কাছে বিস্ফোরণ হয়েছে। কখনো বলা হলো করাচি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, করাচি দখল নেওয়া হয়েছে, যেগুলি সম্পূর্ণই পরবর্তীতে দেখা যাচ্ছে ফেক। গাঁজায় ইসরায়েলের সাথে যে যুদ্ধ, সেই গাঁজার যে ভিডিও, সেইটিও এনে
ফলাও করে দেদার প্রচার চালানো হলো যে এই ভয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফ থেকেও ফেক নিউজ ছড়ানো হলো, যদিও পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় তারা প্রেস বিবৃতি দিয়ে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, অপারেশন সিন্দুর হয়েছে, 9টি জায়গা, সেই 9টি স্থানে ভারত আঘাত এনেছে। কিন্তু তারপর পাকিস্তানের তরফ থেকেও লাস্ট শেষ পাওয়া খবর অনুযায়ী, যেহেতু তারপরে পাকিস্তানের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে, তো পাকিস্তানের তরফ থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী তারাও ফলাও করে, যদিও তাদের থেকে বেশি প্রচারটা করলো বাংলাদেশ, যে বাংলাদেশকে এই পাকিস্তানের বর্বরচিত অত্যাচার থেকে মুক্তি দিয়েছিল এই ভারত সরকার, সেই বাংলাদেশের আজ এত আনন্দ। ভারতের এই 28 জন মাফ করবেন 28 জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর এই প্রত্যাঘাতে তা বলার বাইরে। বেশি করে রটানো হলো ভারতের 5টি রাফাল নামানো হয়েছে, মানে ধ্বংস করে নামানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। পাকিস্তান বিবৃতি দিচ্ছে তাদের বিদেশ মন্ত্রী 130টা পরমাণু বোমা ফেলবে, মানে ননসেন্স। একটা কিছু বলে দিলেই হলো 130টা পরমাণু, ভাবা যায়? আমি অন এয়ার এসে বলছি একটা রাষ্ট্রের বিদেশ মন্ত্রী, আমি যা ইচ্ছা তাই বলে দিলাম এরকম একটা সংবেদনশীল পরিস্থিতিতে বা সংবেদনশীল পরিবেশে। তো দুতরফেই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট ভুয়ো খবর প্রচার করা হলো, এবং ফেসবুক সেখানে তো ছড়াছড়ি। ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখান থেকে বাই এয়ার দিল্লি আসতে 6 ঘন্টা লাগে, অন্তপক্ষে আমার তো জানা নেই। সেখানে সেটাও বলা হলো যে সকালে উঠে ফ্লাইটে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে 6 ঘন্টা, কিছু সেনাবাহিনী উঠলো, মানে যা নয় তাই, যা নয় তাই। যেটি ভারতের তরফ থেকে যেটি করা হলো সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 9টি জায়গা, যে 9টি জায়গাতে বা যে 9টি স্থানে জঙ্গিদের কার্যকলাপ ছিল সেইটি ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা হয়েছে মাসুদ আজহারের বাড়ি, এবং এটা খুব সত্যি কথা। এই জন্যই আমি বিগত বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে রাষ্ট্র কখনো ধর্মের সাথে ডিরেক্ট অ্যাক্টিভ থাকবে না, রাষ্ট্র হবে সবসময় ধর্ম নিরপেক্ষ। এর এই কারণে খালিস্তানি পন্থীদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী, খালিস্তানি পন্থীদের স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকে গুলি করতে সক্ষম হয়েছিলেন, কারণ সেই সময় রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ। আজও যদি আমি দেখি যে পাকিস্তানের মসজিদে হামলা হলো, তোমার মসজিদ থেকে যদি বিধর্মী কাজকর্ম হয়, তোমার মসজিদে কি তাহলে ফুল পাঠাবো? এ তো খুব স্বাভাবিক ব্যাপার। যে মসজিদে বসে এবং যে মসজিদ বানাতে সাহায্য করলো, মানে করেছিল, আপনি এটা বলা যায় না, করেছিলই ওসামা বিন লাদেন, কয়েক কোটি টাকা দেওয়া হয়েছিল। সেখানে কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল ওপরে ওই ধর্মের আবরণটা থাকবে আর ভেতরে ভেতরে এই বিধর্মী কাজকর্ম থাকবে। তো সেখানে অ্যাটাক হবে না তো কি হবে? ফুলচন্দন দেওয়া হবে, ভালো হয়েছে অ্যাটাক হয়েছে। 9টি স্থানে এই পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে 9টি যে স্থানে ভারতীয় সেনাবাহিনী এবং বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর তরফে যে আঘাত হানা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। আর সেনার প্রশংসা বা সেনার কৃতিত্ব তার অধিকার কারোরই নয়, এমনকি প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতি কারোরই নয়, সেটা শুধুমাত্র সেনাবাহিনী। যা 71 সালে ইন্দিরা গান্ধী নেননি, 47 সালে যুদ্ধে জওহরলাল নেহরুও নেননি, এবং 99 সালের যুদ্ধে কার্গিল মানে অটল বিহারী বাজপেয়ী তিনিও নেননি। তো আজ তো অনেকেই এই কৃতিত্ব নিচ্ছেন, এমনকি অপারেশনের নাম সেইটিও ঠিক করে দিচ্ছেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। অপারেশনের নাম যারা অপারেশন করতে যান বা অপারেশনের যে কমান্ডিং অফিসার থাকে বা যে টিম থাকে সেনাবাহিনী, তারা ঠিক করেন। এটাতে একটা বলিউডি ছাপ, সিঁদুরের কৌটো খোলা, এদিক ওদিক সিঁদুর পড়া, যেহেতু ওই আবেগটা নেওয়া হয়েছে, মানে আবেগটা ঘটেছে, ওই আবেগ থেকে নিয়ে এটাকে বানানো হলো। এবং এই অপারেশন সিন্দুরের নামে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, হাস্যকর কোথায় এবার আপনারা বুঝে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি,
ট্রেডমার্ক আমার অ্যাপ্লাই করেছিল, আমি এটা নিয়ে ভিডিওতেও ধিক্কার জানিয়েছিলাম। তারপর তারা ট্রেডমার্ক অ্যাপ্লাই থেকে সরে এসেছে, তুলে নিয়েছে অ্যাপ্লিকেশন। এই অপারেশন সিন্দুরের নামে কি ভাদনানি, তার পরিচালনার নেতৃত্বে সিনেমা রিলিজ হবে। ভুয়ো মানে প্রচুর ভুয়ো নয়, মাফ করবেন, প্রচুর ভুরি ভুরি সিনেমা হওয়ার পক্ষে এই নামটাকে ব্যবহার করেছিল। মানে এই আবেগটাকে নিয়ে ভাবুন, মহামারী যখন হলো কোভিড, তখন সেই পরিস্থিতি নিয়েও রীতিমতো বিজনেস। আজ যখন এই একটা আবেগ, এই যে সিঁদুর মুছে যাচ্ছে, এই আবেগটাকে নিয়েও একটা মানে বিজনেস প্রোপাগান্ডা চালানো হলো নয়, এখনো হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। যদি তাই হয়, এটা হয়তো আমার সাথে অনেকে সহমত হবেন না, কিন্তু ঘটনাটা একদম সত্যি কথাই। যে ঘটনা পেহেলগাঁওতে ঘটেছে, যেভাবে এই এতগুলো মহিলার সিঁদুর মুছে গিয়েছে, যদি সেই দুঃখ কেউ বুঝতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে, সেটা কিন্তু দিল্লির গান্ধী পরিবার। কারণ কি, একমাত্র সেই পরিবারটি যাদেরকে আজকে পাপ্পু বলা হচ্ছে, তারা নিজের ঠাকুমার হত্যা দেখেছে, মৃতদেহের পাশে দাঁড়িয়েছে। সেই পরিবারের পুত্রবধূ স্বামীর ছিন্ন ভিন্ন বডি ছিলও না, অংশ বিশেষ ফাঁকা কফিন ছিল, সেই কফিনটাকে সাথে করে নিয়ে এই বলা পাপ্পু এরাই বই, তো এই যন্ত্রণাটা তারা বুঝবে। এই যন্ত্রণার কতটা যে স্পর্শকাতর, কতটা যে মরমী, কতটা যে দরদি, সেটা একমাত্র ওরাই বুঝবে। বাকি যিনি নাম দিলেন এই নির্বাচিত প্রধান 56 মিলিমিটার, তিনি কোনোদিনই বুঝবেন না, কারণ তিনি তো নিজেই সিঁদুরের মর্ম বোঝেননি। এটা একটা সত্যি হাস্যকর বিষয় যে একটা ভারাক্রান্ত বিষয়ের নাম নিয়ে এইভাবে এটাকে হাস্যকর বিষয়ে দাঁড় করানো যায় না। সর্বত্র দেখা যাচ্ছে অপারেশন সিন্দুর, এরকম সিন্দুর, অপারেশন সিন্দুর যদি নামও দিতাম, এমনি নর্মাল সিন্দুর লিখতাম, সেখানে সিঁদুরের কৌটোটাকে দিয়ে, সিঁদুরের কৌটো খুলে সিঁদুরটা ছড়িয়ে রয়েছে, এগুলো ঠিক নয়। সবকিছুর একটা লিমিট থাকা উচিত, সবকিছুরই একটা মাপকাঠি থাকা উচিত, কি করা উচিত কি করা উচিত না, সবকিছু আবেগ নিয়ে এরকম খুল্লা করা যায় না। নাম্বার 2, এই ফেসবুক থেকে আরম্ভ করে সব জায়গাতে আবারও সেই ধর্ম, যেখানে লেখা হচ্ছে হিন্দুর সিঁদুরের মুছে দেওয়ার বদলা নিল মুসলিম নারী, হিন্দু নারী সিঁদুর মুছে দেওয়ার বদলা নিল মুসলিম নারী। এই অপারেশনের সিঁদুর এর সাথে কোথাও কর্নেল সোফিয়া কুরেশি বা উইং কমান্ডার ভূমিকা সিং তারা কোথাও যুক্ত ছিলেন না। কর্নেল সোফিয়া কুরেশি সিগন্যালিং গ্রুপের কর্নেল, ও উইং কমান্ডার অবশ্যই এয়ারফোর্সের উইং কমান্ডার, সিগন্যালিং গ্রুপের কর্নেল, আবারও বলছি তিনি সিগন্যালিং গ্রুপের কর্নেল। তাদেরকে রিপ্রেজেন্ট করা হলো ভারত সরকারের তরফ থেকে। সেনাবাহিনী চাইলেই তো সবকিছু করতে পারে না, সেনাবাহিনী চাইলে অনেক কিছু করতে পারে। সেনাবাহিনী চাইলে এই আবহে, এই পরিস্থিতিতে গোটা পিওকে দখল করে নিতে পারতো, কিন্তু রাজ্যে মানে রাজ্য বা রাষ্ট্রে যেরকম পুলিশ প্রশাসন, তাদের যেরকম হাত পা বাঁধা থাকে পলিটিক্যালি কারণে, ঠিক সেরকম সেনাবাহিনীরও হাত পাটা বাঁধা থাকে পলিটিক্যাল কারণে। ফলত সেনাবাহিনীকে সামনে নিয়ে এসে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো যে একদিকে মাঝে বিদেশ সচিব, একদিকে রয়েছেন উইং কমান্ডার ভূমিকা সিং, হিন্দুত্ব মানে হিন্দুত্ব নয়, হিন্দু তো মুসলিম খ্রিস্টান সবাই হিন্দু, সনাতনী একটা মুখ, একদিকে রয়েছে কর্নেল সোফিয়া কুরেশি, মুসলিমদের একটা মুখ। অতএব সরকার এই বার্তা দেওয়ার চেষ্টা করলো, বার্তাটা দিল, চেষ্টা নয় বার্তাটাই দিল যে ভারতের মুসলিমরা সেফ অ্যান্ড সিকিওর, আপনারা চিন্তা করবেন না, আমরা ধর্মনিরপেক্ষ, ভারত ধর্মনিরপেক্ষ। কিন্তু অদ্ভুত বিষয়, এই ধর্মনিরপেক্ষর বার্তা তখন আসে না যখন মুর্শিদাবাদে আগুন জ্বলে। অদ্ভুত বিষয়, এই ধর্মনিরপেক্ষর বার্তা তখন আসে না যখন উত্তরপ্রদেশে আগুন জ্বলে। অদ্ভুত বিষয়, এই ধর্মনিরপেক্ষর বার্তা সেদিন আসেনি যখন গুজরাটে আগুন জ্বলেছিল। অদ্ভুত। এই প্রেক্ষাপটে এটা খুব সত্যি কথা, নরেন্দ্র মোদী ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতা ঢাকতে যে দুর্বল চিত্রনাট্য তৈরি করা হলো এই গত কয়েকদিন ধরে। চাটুকার মিডিয়া সম্ভবত নয়, 2 বিঘা জমিতে গুরুদেবের একটা লাইন, বাবু বলে যত পারিষদ দল বলে তাহারও ঊর্ধ্বে শত শত, এরকমই কিছু একটা লাইন লেখা ছিল। ভুল হবেই, একদম নিশ্চিত, আমি ভুলই বললাম, খানিকটা এরকমই বিষয়বস্তুটার মানে এরকমই, লাইনটা এদিক ওদিক হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো এখানেও তাই, বাবু জানা বলছেন তার পারিষদ বর্গ মানে এই গদি মিডিয়া, চাটুকার মিডিয়া, এরা এত উচ্চারণ, এত চিৎকার করে, এত এই করে
ফলাও করে ভুয়ো খবর, ব্রেকিং নিউজ, এই মাত্র পেলাম, এই সূত্রে পেলাম, এমন করে জিনিসটাকে হাস্যকর করে তুললো সমগ্র বিশ্বের কাছে। আজ এটা প্রমাণ হলো যে ভারতবর্ষের মিডিয়ার উপর ভরসা করা যায় না। সমগ্র বিশ্বের কাছে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে এক মুহূর্তের মধ্যে। একটা অপারেশন সিন্দুর 2.0 মানে অপারেশন সিন্দুরের পরবর্তী প্রেক্ষাপটে এক নিমেষে ভারতকে জগৎ সভাতে এমন কালিমালিপ্ত করা হলো, এবং সেটা করলো ভারতের এই মানে নির্দিষ্ট একটি দল বা ভারতবর্ষের যে সরকার কেন্দ্র পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, তার চাটুকারী কিছু টেলিভিশন মিডিয়া, তার আইটি সেল, তার ভক্তমণ্ডলী। একদম মুহূর্তের মধ্যে কি দরকার ছিল ফলাও করে এই ব্রেকিং নিউজ তৈরি করার, যে আর কোনো সত্যতা নেই, ভুয়ো খবর সর্বত্র রটেছে। ওই কি বাংলা, কি নাইন, তারপর ওই বাজারি, সবাই এক জিনিস দেখিয়েছে, যার কোনো সত্যতাই নেই। পরবর্তীতে সবকটাই ভুয়ো প্রমাণ হলো। এইটি সত্যি হাস্যকর। আরো একটা বিষয়, এত বড় একটা পরিস্থিতি যখন যুদ্ধ আবহ মিডিয়া তৈরি করছে, সেনাবাহিনীর তরফ থেকে কোনো রকম এরকম বার্তা ছিলই না। সেনাবাহিনীর কখনোই কোনো ঘটনা আগাম জানায় না, সেনাবাহিনী কখনো কোনো ঘটনার ডিটেলস আপনাকে বলবে না, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। ফলত সেদিন অপারেশন সিন্দুরে যেটুকু স্ট্রাইক করা হয়েছিল, এয়ার স্ট্রাইক, সেইটুকুর তথ্যই দেওয়া হয়েছে। আর এটাই উচিত, বেশি ডিটেলস তো জানানোর দরকার নেই। যে যতটুকু ঘটিয়েছে, যেটা যতটুকু দরকার ছিল ততটুকুই এনাফ। পেহেলগাঁওয়ের ওই ঘটনার পর যেটা এয়ার স্ট্রাইক যেটুকু হলো এনাফ। তারপর যে যুদ্ধ জিগিরটা তোলা হলো, তাতে শেয়ার মার্কেটের এফেক্ট হলো, বাজার দরের এফেক্ট আজ বোঝা যাবে না, কদিন পর বোঝা যাবে। কারণ এই যে পাকিস্তানের যে প্রত্যাঘাত সীমান্ত লাগোয়া, তাতে ভারতের প্রতিরক্ষা মানে ভারতের সামরিক বাহিনী তারাও তো পাল্টা সেলিং করেছে। এই যে পাল্টা সেলিং হলো, এই সেলিং এর ফলে ভারতীয় সেনার যে তহবিল ছিল মানে অস্ত্র ভান্ডার, তাতে ওই নির্দিষ্ট যে রেজিমেন্ট, তার তো অস্ত্র তো খামতি পড়লো। তো উইথ অ্যান ইমিডিয়েট এফেক্ট সেই অস্ত্রগুলোকে তাদের হাতে আবারও সেই ভরপাইটা করতে হবে। ফলে এই ভরপাই কোথা থেকে হবে? বাজেট পেশ কমপ্লিট। ফলে এই ভরপাইটা হবে কিন্তু জনগণের ওপর থেকেই হবে, জনগণের থেকেই ট্যাক্স বসিয়ে এই টাকাটা তুলবে, এবং তার এফেক্টটা আর মাস 3-4 পর খোলা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি যে পরিমাণে বাড়বে সামান্য এইটুকুতেই, তাহলে যুদ্ধ হলে কি হতো সেটা বোঝা যাবে, সেটা আপনারা বুঝবেন। লজ্জার যে বিষয়, এত বড় একটা ঘটনার ঘটলো, সেই ঘটনার যেভাবে ভুয়ো খবর ছড়ালো, তাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বয়ং মন্ত্রী রাজনাথ সিনহা, তিনি মানে সংবাদ মাধ্যমে এসে বলতে বাধ্য হলেন যে ভুয়ো খবর ছড়ানো হলে সেই ফেসবুক আইডি হোক বা চ্যানেল হোক, ইউটিউব মানে হোয়াট এভার ডিজিটাল মাধ্যমে সেটি ব্লক করা হবে, প্রয়োজনে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। কোনো রকম সরাসরি সম্প্রচার, যুদ্ধের লাইভ টেলিকাস্ট দেখানো যাবে না। তারপরও দেখলাম কিছু বাংলা ওই এবিসিডি বাংলা, ওই কি মোষ, তাদের চ্যানেল, মানে এত হাস্যকর। এই জন্যই তো নামটা দিয়েছি হাস্যকর। একজন জওয়ান দাঁড়িয়ে রয়েছেন বন্দুক নিয়ে গাছের আড়ালে, তার সাহসিনী রিপোর্টার, তিনি একদম ফ্রন্ট লাইনে, মানে তিনি সামনে হওয়া উচিত ছিল, তিনি থাকবেন গাছের আড়ালে, জওয়ান থাকবেন সামনে, জওয়ান আছে গাছের আড়ালে, তিনি আছেন সামনে, আর ক্যামেরাম্যান শহীদ হওয়ার 1 নম্বর লিস্টে বন্দুকের নলের সামনে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। ভাবা যায়? মানে টিআরপি বাড়ানোর জন্য রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সেনাবাহিনী, রাষ্ট্রের সম্মান, এগুলোর কোনো মূল্যই নেই এদের কাছে। এদের বিরুদ্ধে বলতে গেলে এরা ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বাইরে মানে দেশের বাইরে বার করে দেয়, ধর্মনিরপেক্ষ আখ্যা দিয়ে। ভাবা যায়? দেশের বাইরে যদি পাঠাতে হয়, এদের পাঠাতে হয়। এত বড় একটা ঘটনা ঘটলো, যা নিয়ে গোটা বিশ্ব তাকিয়ে থাকলো, তাতে প্রধানমন্ত্রীর একবারও একটা সাংবাদিক বিবৃতি নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর একটাও সাংবাদিক বিবৃতি নেই। সমস্ত গডি মিডিয়ায় দেখা গেল, ওই চাটুকার টেলিভিশন মিডিয়া, যে প্রধানমন্ত্রী বৈঠকে আসছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী নিজের বাসভবনে, প্রধানমন্ত্রী মানে পিএমও নিজের কার্য ভবন যেটা,
ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী পিএমওতে পৌঁছলেন। আরে ভাই, প্রধানমন্ত্রী পিএমওতে আসবে না তো কি বাজারে যাবে নাকি? প্রধানমন্ত্রী তো পিএমওতেই আসবে, এটা ব্রেকিং নিউজ হওয়ার কি আছে? চাটুকারির একটা লেভেল থাকা উচিত, একটা প্রত্যাঘাত পর্ব, যুদ্ধও নয়। যুদ্ধ হলে তো মানে মানে আর বলার বাইরে, আমার তো ভাষাই বেরোচ্ছে না। যুদ্ধ যদি হতো তাহলে কি করতো? শুধু একটা প্রত্যাঘাত পর্বে যদি এই লেভেলের চাটুকারিতা হয়, এই লেভেলের ভুয়ো খবর প্রচার হয়, তাহলে যুদ্ধ ঘটলে কি হতো? প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি নেই, নেই স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বিবৃতি। এত বড় ঘটনা, তার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কে দিচ্ছেন? বিদেশ সচিব, বিদেশ মন্ত্রণালয়ের সচিব। না, প্রতিরক্ষা দপ্তরের কোনো সচিব আসেননি, বিদেশ সচিব। গতকাল যখন সিজ ফায়ার ঘোষণা হলো, সেইটিও দিলেন বিদেশ সচিব। কেন বিদেশমন্ত্রী পারতেন না? পারতেন না প্রতিরক্ষা মন্ত্রী? পারতেন না স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী? আর প্রধানমন্ত্রী, উনি তো প্রেস মিডিয়ার সামনে আসতে লজ্জা পান ওনার চাঁদপানা বদলটা নিয়ে। মানে সামনাসামনি সরাসরি ইন্টারভিউতে ওনার আসতে লজ্জা লাগে, লজ্জাবতী গাছের মতন। ওনার এত সুন্দর চকচকে মুখ দেখাতে লজ্জা হয়। নির্দিষ্ট কিছু চ্যানেল আছে, নির্দিষ্ট কিছু সাংবাদিক রয়েছেন, ওনার ওই চাঁদপানা বদনটা উনি তাদেরকেই দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ তাদের প্রশ্নগুলো আগের থেকে স্ক্রিপ্টেড থাকে। মাননীয় মহোদয় মহাশয়ের 56 মিলিমিটার, সেগুলো বেশ পড়ে জেনে তারপর সুন্দর সেজে গুজে ফিটফাট, পেছনে একদম দারুণ দৃশ্য। রাষ্ট্র স্বার্থ, জাতি, এগুলো তার কাছে কোনো মূল্যই নেই। যদি মূল্য থাকতো তাহলে যেদিন ঘটনা ঘটলো তার পরের দিন তিনি বিহারের নির্বাচনী প্রচারে অংশ নিতে যেতে পারতেন। এতটা নির্দয় নির্মম প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে 2019 সাল, তারই ব্যর্থতার জন্য অতগুলো সিআরপিএফ মারা গেল, যা লজ্জার। আজও অধরা, এনআইএ চার্জশিট দিতে পারেনি। তার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন তারই নেতৃত্বে এই যে পেহেলগাঁওয়ের ঘটনা, এটাও লজ্জার। এরও কোনো চার্জশিট দিতে পারবে না। এরও মূল যে 3জন অপরাধী, যারা এই 100 কিলোমিটার হেঁটে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিতে দিতে গল্প করতে করতে আসলো, এসে মেরে হত্যা, ওই কি বলছে, কলমা পরিয়ে প্যান্ট খুলে এই করে যাই করুক, সেখানে কিন্তু একজন খ্রিস্টানও ছিলেন, এটাও কিন্তু মানতে হবে। সেখানে আদিল নামে স্থানীয় এক মুসলিম ছিলেন। অতএব আমি যদি ধরেও নি, হ্যাঁ, যে ধর্ম জিজ্ঞেস করে করে মেরেছে এই বিতান অধিকারী স্ত্রী, নিহত বিতান অধিকারী স্ত্রী, তার বদলানো বয়ানের মতন, তো তাও যদি হয়, সেই 3জন অভিযুক্তকে তো ধরতে পারলো না, ধরা গেল না। সেই 3জনকে তো আজ অব্দি, কেন আগামীতেও মনে হয় আর ধরা যাবে না। তারা কোথায় যে চলে গেল, কোথায় হাওয়া হয়ে গেল, কেউ জানলো না। এত বড় একটা ইন্টেলিজেন্স ফেলিওর, এর ব্যর্থতা, এর দায় ঢাকতে যেভাবে দুর্বল চিত্রনাটক তৈরি করা হলো তা সত্যি লজ্জার, এবং দেশের সম্মান বিদেশের মানে সারা বিশ্বের কাছে তা ক্ষুণ্ণ হলো। এবার আসছি আরেকটা প্রসঙ্গে, যে প্রত্যাঘাতের যে পর্ব, তাতে বেশ, হ্যাঁ, এটা সত্যি কথাই যুদ্ধ যুদ্ধ আবহ তো তৈরি হয়েছিলই। মিডিয়া যতই হাইপ তুলুক না কেন, ভারতীয় সেনার তরফ থেকেও যুদ্ধের একটা মহল তৈরি হয়েছিল। এখন অনেকেই ফেসবুকে বলছেন 1971 মানে হঠাৎ। আমি ওই এবিসিডি বাংলার এক সঞ্চালিকা, তার পোস্টেও দেখলাম ভারতরত্ন, অগ্নিকন্যা, তার ভূয়সী প্রশংসা। ছেলে খেলা হচ্ছে? হঠাৎ করে একজন ভগবান ছিল, ভক্ত শট করে তাকে সরিয়ে দেবীকে নিয়ে আসছে ভগবানের ওই সিংহাসনের আসনে। এটা হয় না কখনো। এটাও একটা নোংরা কদর্য রাজনীতি। ঠিক যেরকমটা হয়েছিল S-400, সেটি একটি অস্ত্র। S-400 তার নামকরণ দেওয়া হয়েছে সুদর্শন। সেটা যখন রাশিয়া ছিল তখন তার নাম সুদর্শন ছিল না, ফলে অস্ত্রটাকে অস্ত্র হিসেবেই দেখবো। সেখানে ওই টেলিভিশন চ্যানেলে শ্রীকৃষ্ণের চক্র হাতে নিয়ে ধ্বংস করছে, এগুলো নোংরামি ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। যুদ্ধ, মহাভারতের যুদ্ধ আলাদা বিষয়, তা বলে S-400 সুদর্শন চক্র, S-400টা কি সুদর্শন চক্রের মতন গোল গোল ঘুরতে ঘুরতে গিয়ে ধ্বংস করছে? তা তো নয়। এখানে কেন আমি নির্দিষ্ট একটা ধর্মকে নিয়ে আসবো? তাহলে ওই নির্দিষ্ট একটা ধর্মকে আমি যখন নিয়ে আসছি, শ্রীকৃষ্ণকে, তখন বাকি ধর্মাবলম্বী লোকেরা বলবে তাহলে আমার ধর্মের নাম কেন দেওয়া হচ্ছে না? এই নোংরামিটা জন্যই কিন্তু আজকের এই পেহেলগাঁওয়ের ঘটনা। সবকিছুর মধ্যে ধর্মকে ঢোকানো যায় না। ধর্ম ইজ অ্যানাদার পার্ট, ওয়ার ইজ অ্যানাদার পার্ট। যুদ্ধ আলাদা বিষয়, ধর্ম আলাদা বিষয়। নিয়ে
অনেকেই বলছেন যে 1971 সালে ইন্দিরা গান্ধী যা করেছিলেন, পাকিস্তানকে ভেঙে টুকরো করে দিয়েছিলেন, হ্যাঁ এটা খুব সত্যি কথা। আমি একটা বিবৃতি শোনাই। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন, তিনি তখন বলেছিলেন ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ না করে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকতে পারে না, ভারতকে শিক্ষা দিতে বাধ্য হবে। রিচার্ড নিক্সন, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, এই বার্তাটা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বাঘিনী শেরিনী, প্রয়াত ভারতরত্ন। তিনি তখন একটাই কথা বলেছিলেন, আমেরিকাকে ভারত বন্ধু মনে করে, বস নয়, যেটা আজ ভারত বলতে পারলো না। ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে, যেটা আজ ভারত বলতে পারলো না, লিখতেও পারলো না। আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হয়, এটা বলেছিলেন ম্যাডাম প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী সেই সময়তে আমেরিকার যে সাংবাদিক মিটিং, সাংবাদিক বৈঠক, সেটার থেকেও বেরিয়ে এসেছিলেন। তখন নিক্সন ছিলেন ওখানে, প্রেসিডেন্ট ছিলেন। তো সেই সময়তে হেনরি কিসেঞ্জার ম্যাডামকে বলেছিলেন যে ম্যাডাম প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট স্যারের প্রতি আর একটু ধৈর্য দেখালে বোধহয় ভালো করতেন। উত্তরে ম্যাডাম প্রাইম মিনিস্টার তাকে বলেছিলেন, থ্যাংক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। বিং আ ডেভেলপিং কান্ট্রি উই হ্যান্ড ব্যাকবোন এনাফ টু ফাইট দ্য atrocities. We shall prove that that are gone to rule any nation for from thousands of miles. আজ কিন্তু সেটা বলতে পারলো না। 1971 সালে ইন্দিরা গান্ধী থাকলে কি হতো না হতো, এগুলো বোকা বোকা কথা। মানছি 1971 সালের যে ঘটনার পরিপ্রেক্ষিত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া ছিল, দুটো টুকরো করে দিয়েছিল, সেই ক্ষমতা ইন্দিরা গান্ধী ছিল। ইন্দিরা গান্ধী যদি আজকে ভারতবর্ষের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতেন, পাকিস্তানের ওই অধিকৃত যে কাশ্মীর পিওকে, সেটা দখল ছিনিয়ে নিয়ে আসতো। কিন্তু প্রসঙ্গটা ভাবতে হবে, 1971 সালে যখন এই পাকিস্তানকে সবক শেখাচ্ছেন ইন্দিরা গান্ধী, তখন কিন্তু ভারতের কাছে পরমাণু বোম পরমাণু অস্ত্র ছিল না, পরমাণু ধর রাষ্ট্র ভারত তখন ছিল না, ছিল না পাকিস্তানও। তখনকার দিনে এত উন্নত প্রযুক্তির এই যে S-400 এগুলো ছিল না, তখন ব্রহ্মোস তৈরি হয়নি। ফলত তখনকার যুদ্ধের প্রেক্ষাপট আর এখনকার যুদ্ধের প্রেক্ষাপট, হ্যাঁ মানছি তখন INS বিক্রান্ত ছিল, হ্যাঁ তো INS বিক্রান্ত এখনো আছে, আরো বেশি শক্তিশালী হয়েছে তার বহর বাড়ি, কিন্তু তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট দুটো আলাদা। এখন ইন্দিরা গান্ধী থাকলে এই করতেন, ইন্দিরা গান্ধী এখন যদি প্রধানমন্ত্রী থাকতেন, ইন্দিরা গান্ধীও এখনকার প্রেক্ষাপট নিয়েই যুদ্ধটাকে তৈরি করতেন। হ্যাঁ মানছি তিনি হয়তো ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা করতেন না। যখন রাশিয়া ভ্লাদিমির পুতিন ভারতকে সর্বশক্তি দিয়ে সাপোর্ট করলেন, তখন ভারতের উচিত ছিল রাশিয়ার সেই শক্তি নিয়ে পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের ওই অধিকৃত কাশ্মীরটা আমাদের দখলে নিয়ে আসা, যেটা নরেন্দ্র মোদী পারেননি, মাননীয় 56 মিলিমিটার পারেননি। কিন্তু যেভাবে সামাজিক মাধ্যমে এই যে প্রচারের হাইপটা তোলা হচ্ছে, উনি থাকলে ওনাকে নিয়ে হঠাৎ করে দেবীকে সিংহাসনে বসানো হচ্ছে। আরে দেবী তো আমাদের কাছে দেবী, একদম সত্যি কথা, ওয়ান অ্যান্ড অনলি, তিনি মা, আমাদের কাছে তিনি মা। মায়ের জায়গা কখনো ডাউন হয় না, মা মাই হয়। কিন্তু তার মানে এই নয় মাকে নিয়ে কেউ নোংরা রাজনীতি করতে আসবে, এটাও তো ঠিক নয়। হঠাৎ করে তুমি তোমার ভগবান বদল করে নেবে, এটা তো হয় না, এর মধ্যেও তো গন্ধ পাচ্ছি। এখন অনেকেই বলছেন ইন্দিরা গান্ধী কি করেছেন জানেন? যুদ্ধের পর দাম কত উঠে গেছিল? 99 সালে যুদ্ধের পর পেঁয়াজের দাম 100 টাকা যখন হয়ে গেছিল, ওই একটি ইস্যুকে কেন্দ্র করেই 2004 সালে UPA 1 সরকার। অনেকেই এই প্রসঙ্গ তুলছেন, 76-এ এমার্জেন্সি করেছিলেন, বহু তাবর বিরোধীদের জেলে ঢুকিয়েছিলেন। তো মাননীয় 56 মিলিমিটারও তো তাই করেছেন, করেন কি নি? এমার্জেন্সি একটা অন্য চ্যাপ্টার, তো নোটবন্দিও তো অন্য চ্যাপ্টার, ভয়াবহ পরিস্থিতি। নোটবন্দির মতন তো দুর্ভাগ্যের পরিস্থিতি নোটবন্দি। আর যদি আমি ধরি নি যে 76টা ভুল, হ্যাঁ ভুল, 76 সত্যি ভুল, এমার্জেন্সি সত্যি ভুল, কিন্তু এমার্জেন্সি আর এই নোটবন্দি দুটোই এক। ইন্দিরা গান্ধীর যে ক্ষমতা ছিল তা তো এই 56 মিলিমিটারের নেই। ইন্দিরা গান্ধীর ক্ষমতা ছিল খালিস্তানি পন্থীদের ভেতরে ঢুকে মারতে, ধর্মস্থানের ভেতরে যদি কেউ বিধর্মী কাজকর্ম করে তার ভেতরে ঢুকে গুলি করতে, করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন। 56 মিলিমিটারের এইটুকু ক্ষমতা নেই
যে এই বিষ্ণই গ্যাং তাকে ধরে যোগ্য শাস্তিরা দিতে, নেই, ক্ষমতা নেই। এই বিষ্ণই গ্যাং এমন হোতা যে সে দেশের সবাইকে হুমকি দিয়ে বেড়ায়, থ্রেট দিয়ে বেড়ায়, তার পেছনে 50-100 জন তাবড় পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে বেড়ায়। কিসের প্রোটেকশন? অপরাধের কোনো প্রোটেকশন হবে না। অপরাধীর পরিচয় সে অপরাধী, পারবে না তো, 56 মিলিমিটার পারবে না, ওটার জন্য একজনকেই দরকার। মনে রাখবেন, জঙ্গলে কিন্তু সিংহীর দাপটটাই বেশি থাকে। সিংহ কিন্তু ল্যাথখোর, ও খায় দায় আর ঘুমায়, অতএব সিংহীটা সিংহী হয়। বুঝবেন আপনারা কাকে সিংহী বললাম, আর সিংহ বলিনি, কিন্তু ল্যাথখোরটা কাকে বললাম। অতএব 1971 সালের সাথে তুলনা করা এটাও লজ্জার, কারণ 1971-এর প্রেক্ষাপট আর 2025 সালের প্রেক্ষাপট এক নয়। কারণ পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। যে পাকিস্তান সিজফায়ার মেনে নিয়েও 3 ঘন্টার পর আবার পাল্টা হানা বা হামলা করতে পারে, শেলিং করতে পারে, তো তাদের তো বিশ্বাস নেই। তাহলে আমি যদি এখন সেই পাকিস্তানে অল আউট নেমে যাই, তারা যে পরমাণু, বিগ কোয়েশ্চেন, দেন তারপর কি হবে? সবকিছু চিন্তা করতে হয়। যুদ্ধটা এত সহজ জিনিস নয়। যুদ্ধ হলে পরে ঠান্ডা ঘরে বসে কলকাতা, নয়ডা, এই যে মিডিয়া হাউস, এখানের লাইটগুলো আগে বন্ধ করা উচিত, সাইরেন বাজিয়ে এখানের লাইটগুলো আগে ব্ল্যাক আউট করা উচিত। কারণ এটা সব থেকে বড় যুদ্ধক্ষেত্র, বিশেষ করে নয়ডা, এই মিডিয়া হাউসের জায়গা। তো যুদ্ধ এমন একটা জিনিস যাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সীমান্ত এলাকাবর্তীর যে নাগরিক বাসিন্দা, তাদের। পিওকে দখল এত সহজ নয়। যে কোনো জিনিস একবার যদি হাত ছেড়ে বেরিয়ে যায়, সেটাকে ফিরিয়ে আনতে অত সহজ জিনিস নয়। যদি তাই হতো, পিওকে কি 99 সালে দখল হতো না? আজব ব্যাপার। সবটা এত সহজ নয়। আমি এখান থেকে হাইপ তুলে দিলাম, আরে আমার কথাগুলো তো মানুষ শুনবে, মানুষ ভাববে, মানুষের ব্লাড জেগে উঠবে। মানছি আমি একটা ছোট চ্যানেল, বড় চ্যানেলের তো উচিত দায়িত্বশীলতার সাথে এগুলো বলা, কারণ সংবাদ সংস্থা তো সংবিধানের চতুর্থ স্তম্ভ। কিন্তু সব বিক্রি হয়ে গেলেও কেউ না কেউ তো থাকবে যে সাহসের সাথে সাহসী কথাগুলো তুলে ধরবে আপনাদের কাছে। তো যুদ্ধ এত বিশাল ব্যাপার নয়। যুদ্ধে ঠান্ডা এসি ঘরে বসে থাকা সঞ্চালক সঞ্চালিকাদের গলার জোর হয়তো বাড়বে, টিআরপি নির্দিষ্ট কিছু চ্যানেলের হয়তো বাড়বে, কিন্তু যারা যুদ্ধে অংশ নেবে সেই সেনাবাহিনীর বাড়ির লোকের ঘুম উড়ে যাবে। যারা সীমান্ত অঞ্চলে থাকে, সীমান্ত লাগোয়া এলাকায় থাকে, তাদের বুকের হৃৎপিণ্ড কয়েক যোজন বেড়ে যাবে, তাদের চিন্তায় ঘুম উড়ে যাবে, তারা দিশেহারা হয়ে পড়বে। আর জানেন কারা দিশেহারা হয়ে পড়বে? আর দিশেহারা হয়ে পড়বে রাষ্ট্রের দারিদ্র মধ্যবিত্ত শ্রেণী। যুদ্ধ এত বড় ব্যাপার নয়। একটা যুদ্ধ হলে তার সাথে ধ্বংস হয় অর্থনীতি, সমাজনীতি। আমি যুদ্ধ যুদ্ধ হিপ তুলে দিলাম, হাইপ তুলে দিলাম, মাফ করবেন, হাইপ তুলে দিলাম। যুদ্ধ তো ঘটিয়ে দিল ফেক নিউজ করে। এরা ছিল প্রত্যাঘাত, হয়ে গেল ইন্দো পাক ওয়ার 5th, কিন্তু আদতে 5th ওয়ার হয়নি। এত তো সহজ নয়। এবার আরেক প্রসঙ্গ, গতকাল সিজফায়ারের ঘোষণা হলো কোথা থেকে? আমেরিকা, হোয়াইট হাউস, ডোনাল্ড ট্রাম্প। কি অদ্ভুত ব্যাপার না? রাষ্ট্র, দুটি রাষ্ট্রে, আমার রাষ্ট্রের মানে আমার দেশের নাগরিক আমারই দেশের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে ঘুরতে গিয়ে অন্য দেশের মদতপুষ্ট জঙ্গির দ্বারা নিহত হলো। আমি তাকে জবাব দেব, আমি কি করব না করব। এখান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে তৈরি হওয়া হোয়াইট হাউস, তার ভেতরে সদ্য নির্বাচিত হয়ে আসা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক মনস্ক ডোনাল্ড ট্রাম্প, তিনি ঠিক করে দেবেন? কত বড় লজ্জার! তাহলে এই যে এত বড় প্রচার হতো বিশ্বগুরু বিশ্বগুরু বিশ্বগুরুকে, নাকি বাইরের রাষ্ট্রের যুদ্ধ থামাতে ফোন আসতো, পরামর্শ চাওয়া হতো, জেলেনস্কি পরামর্শ নিতেন, আদৌ সেটা বিশ্বগুরু না গোমাতা গোমাতা করতে করতে গোপিতা হয় সেটা বিশ্বগরু? এই প্রশ্নও থাকে। মানে স্বামীজি একটা জায়গায় বলছেন, তুমি যেটা চিন্তা করবে, তুমি যা ভাববে, তুমি তাতেই পরিণত হবে। তুমি পজিটিভ চিন্তা করো, তোমার মধ্যে পজিটিভ ভাইব হবে। তুমি নেগেটিভ চিন্তা করো, তোমার মধ্যে নেগেটিভ ভাইব হবে। আর আমি বলছি, তুমি দিন রাত যদি গোমাতা গোমাতা করো, দেন তুমি গোপিতায় পরিণত হবে। আর যেটা হলো, বিশ্বগুরু নয়, বিশ্বগরু। যদি সিজ ফায়ার ঘোষণা করতে হয়, ভারত ঘোষণা করবে। পাকিস্তান কাকে ফোন করেছিল?
ভারতের কাছে। সিজফায়ার ভারত মেনে নিল, পাকিস্তান কি বললো যে না আমরা আর চাই না, আমরা সিজফায়ার চাই, পরিস্থিতি শান্ত হোক, স্বাভাবিক হোক। কারণ সত্যি কথা, পাকিস্তানের যা অবস্থা, তাদের অর্থনীতি একদম ডাউন। পাকিস্তানের ওই হঠাৎ ঘনিয়ে ওঠা ওই নোবেল পাওয়া ইউনুস বাংলাদেশ বন্ধু, তা তো খেতেই পায় না তারা, চিরকাঙাল। যাও হাসিনার আমলে ছিল সব ঠিকঠাক, কি যে হলো, কি যে কিছুই হয় নাই, ওটাও সেই জিও পলিটিক্স মদত পুষ্ট, ওটাও জিও পলিটিক্স মদত পুষ্ট, একটা হাইপ জাগিয়ে আমি অন্য রাষ্ট্রের কথায় আসতে চাই না, আমি নিজের রাষ্ট্র নিয়ে থাকি, তার রাষ্ট্রের ব্যাপারে আমি ঢুকবো কেন, আর আমার রাষ্ট্রের বিদেশ মন্ত্রণালয়ের মানে বিদেশ নীতির তরফে এটা অন্যায়, অন্য রাষ্ট্রের বিষয়ে আমি বলতে পারি না। যাই হোক, তো তারা ভারত সরকারের কাছে বললো যে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাই। কারণ পাকিস্তানের এই যে 9টা ঘাঁটি যেখানে এয়ার স্ট্রাইক হলো, তাতে পাকিস্তানের যা অবস্থা হয়েছে, এয়ার ডিফেন্স ধ্বংস টংস হয়ে গিয়ে যা তা অবস্থা, তাতে কিন্তু পাকিস্তানের ঘুরে দাঁড়ানোটা এখন বেশ সময়কর। যদিও এই বিশ্ব ব্যাংক সেখান থেকে আবারও পাকিস্তান অর্থ মঞ্জুর করেছে, তাহলে ভারতের বিদেশ মন্ত্রক বা ভারতের বিদেশ মন্ত্রী বা ভারত সরকারের কূটনীতি আমেরিকাকে তো চেপে ধরা উচিত ছিল, যে আপনি তো জানেন পাকিস্তানের যিনি সেনাবাহিনীর মুখপাত্র, তার বাবা আমেরিকার লিস্টে এবং বিশ্ব লিস্টে নাম্বার মানে 1 নম্বরের ক্রিমিনাল এবং ওসামা বিন লাদেনের সহকারী। তাহলে আপনি বিশ্বব্যাংক থেকে যে টাকাটা ঋণটা মঞ্জুর করলেন, সেই টাকাটা আজ অব্দি বিশ্বব্যাংক থেকে ঋণ মঞ্জুর করা হয় একটি রাষ্ট্রের উন্নতির জন্য। পাকিস্তান তো আজ অব্দি কোনো উন্নতি হয়েছে? দুটো রাষ্ট্র 1947 সালে স্বাধীনতা অর্জন করলো, একটা রাষ্ট্র চাঁদে পৌঁছে গেল, একটা রাষ্ট্রের কাছে S-400 এয়ার ডিফেন্স, এরকম তাগড়া এয়ার ডিফেন্স রয়েছে। পাকিস্তানের কাছে কি আছে? কিচ্ছু নেই। নিজেদের যে অবস্থা, একই সময় স্বাধীনতা অর্জন করার পরও পাকিস্তানের আজকে শেষ অবস্থা। সেখানকার নাগরিক তাদের সরকারের প্রতিটা এমপি তাতে সরকারকে দিন রাত গালিগালাজ করে, খেতে পায় না তারা। পাকিস্তানের ভেতরে বালুচিস্তানের যে জনগণ, বালুচ সেনা, তারা নিপীড়িত, নিগৃহীত, দিনের পর দিন অত্যাচার যন্ত্রণা, বাধ্য হয়ে তারা আজকে গৃহযুদ্ধ, হয়তো খুব শিগগিরই বালুচিস্তান স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে। পাকিস্তান নিজেই জর্জরিত। তাহলে যখন পাকিস্তান ভারতকে ফোন করে সিজফায়ারের কথা বলল, ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারতের স্বরাষ্ট্র দপ্তর, সর্বোপরি উচিত ছিল ভারতের প্রধানমন্ত্রী তার একটা প্রেস বিবৃতি, তিনি মন কি বাত অনুষ্ঠানে এসে বড় বড় ডায়লগ, তাহলে তার তো উচিত ছিল যে সিজফায়ার ঘোষণাটা করা। কেন একটি রাষ্ট্রের সিজফায়ার 2000 কিলোমিটার দূরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প দেবেন? হু দা হেল ইউ? এত বড় স্পর্ধা হয় কি করে তার? ডোনাল্ড ট্রাম্প আদ্যপ্রান্ত একটি দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক মনস্ক মানুষ। ডোনাল্ড ট্রাম্প এটা জানেন যে ভারত, ইভেন ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী নিজেও এই বিপাকে পড়তেন, শেয়ার বাজার ধসছে, মারাত্মক নিফটি সেন্সেক্স সব পড়েছে। সাধারণ দরিদ্র মধ্যবিত্ত শেয়ার বাজার সম্বন্ধে এতটা ওয়াকিবহাল নন। আমি দারিদ্র সীমার নিচে যারা রয়েছে তাদের কথা বলছি। মধ্যবিত্ত তো এখন এসআইপি সবার মুখে মুখে ঘুরছে, পকেটে পকেটে ফোন, সবার একটা করে এসআইপি, আলাদা বিষয়। এসআইপিটা শেয়ার মার্কেট অত সহজ জিনিস নয়। বিশ্ববাজার এর অবস্থা খুব ডামাডোল ট্রাম্পের ট্যারিফ নিয়েতে। ভারতের যুদ্ধ আবহে ভারতের সেন্সেক্স নিফটি ডাউন, সেখানে চীনের মার্কেটে কেউ গিয়ে ব্যবসা করতে পারবে না ট্রাম্পের ট্যারিফ নিতে। ভারত একমাত্র খোলা বাজার ছিল। আমেরিকার ব্যবসায়ী যারা রয়েছে তারা ক্ষুব্ধ, এই যুদ্ধ আবহে তারা ভারতে যে ব্যবসা করতে পারবে না। স্বাভাবিক, একটা রাষ্ট্রে যদি যুদ্ধ চলে সেখানে তো কেউ ভাই কোটি কোটি টাকা লাগাতে আসবে না। তার উপর ছিল ডোনাল্ড ট্রাম্পের উপরে এই পাশ্চাত্য যে মুসলিমি দেশ, ইসলামী দেশ, বা ওদিকে মিডল ইস্ট, এদের মানে আমির শাহী যে দেশগুলো, তাদের একটা চাপ ছিল। তো মানে ওপরে ওপরে পাকিস্তানকে সরাসরি সাপোর্ট না করলেও ভাই দেশের ভাই, ওই বুঝে নেবেন, তো সাপোর্টটা তলে তলে থাকবে। মার্কিন প্রেসিডেন্টের উপর একটা চাপ ছিলই, আর উনি তো ব্যবসায়ী মানুষ, উনি বাধ্য করলেন এই সিজফায়ারটা ঘোষণা করাতে। আচ্ছা, ঘোষণায় যদি হয়,
তুমি কে ঘোষণা করার? এইখানেই ইন্দিরা গান্ধীর সাথে তফাৎ, এখানেই পণ্ডিতজির সাথে তফাৎ। 3বার মুখ্যমন্ত্রী হলেও, 3বার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পণ্ডিতজির বুদ্ধি তার মাথাতে আসবে না, এটা খুব স্বাভাবিক। আর তিনি কোনোদিনই ইন্দিরা গান্ধীর সমতুল্য তো দূরের কথা, নখের যোগ্য হবেন না। আজ ইন্দিরা গান্ধী থাকলে এর যোগ্য জবাবটা ডোনাল্ড ট্রাম্প পেয়ে যেতেন। এত বড় স্পর্ধার যোগ্য জবাব সেদিনও ইন্দিরা গান্ধী ওই রিচার্ড নিক্সনকে দিয়েছিলেন, আজও যদি উনি থাকতেন পেয়ে যেতেন। এখানেই তফাৎ 56 মিলিমিটার আর 56 ইঞ্চির সাথে। যার সত্যি 56 ইঞ্চি হবে, আমার 56 ইঞ্চি, আমি কি বুকের জামার বোতামটা খুলে ঘুরে বেড়াবো আমার 56 ইঞ্চি 56 ইঞ্চি? যার সত্যি 56 ইঞ্চি হয় সে কখনো বলে না, যেখানে মাপানোর দরকার হয় সেখানে গিয়ে মাপিয়ে দেখিয়ে দেয় যে দেখ আমার 56 ইঞ্চি। আর যার 56 মিলিমিটার সেই বলে বেড়ায় যে আমার 56 ইঞ্চি, যাতে লোকে বিশ্বাস করে। কারণ মাপলে তো ধরা পড়ে যাবে 56 মিলিমিটার, এই যেরকম ধরা পড়ে গেল আজকে। এটা সত্যি লজ্জার, দেশের কাছে লজ্জার, দেশের নাগরিকের কাছে লজ্জার। ঘটনার যে আবহ হয়েছিল তাতে যথেষ্ট ছিল। এয়ার স্ট্রাইক, ঝন্টু আলী শেখ, তার জন্য যথেষ্ট ছিল। তারপর বিএসএফ এর যে সাব ইন্সপেক্টর গতকাল শহীদ হলেন ইমতিয়াজ আলী, এবার তিনি কি জবাব পাবেন? ঘটনার যখন সিজফায়ার ঘোষণা হলো, ট্রাম্প জানতেন যে বিএসএফ এর একজন জওয়ান সেখানে এখনো আটক পাকিস্তান রেঞ্জার্সের কাছে, পিকে সিং। তাকে কেন ফিরিয়ে আনা হলো না? অভিনন্দন বর্তমান উইং কমান্ডার, তার বেলায় তো খুব হাইপ, ভগবানের বন্দনা, এই তো তাকে ফিরিয়ে আনা হলো, গেট খুলে দেওয়া হলো, খুলে দিয়ে সারা বিশ্ব দেখলো। আজ বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনার জন্য তৎপর নয় কেন? সিজফায়ার হয়ে যাওয়ার পর কেন এই দাবিটা করা হলো না? কেন ট্রাম্প বললেন না যে সিজফায়ার হয়েছে, এবার ওই বিএসএফ জওয়ানকেও ফিরিয়ে দেওয়া হোক? মানে এখানে হিরো কিন্তু ট্রাম্প, সে কিছুই নাই, কোনো কিছুতেই নেই। সে বিশ্বব্যাংক থেকে অর্থ মঞ্জুর করলো, এই অর্থ নিয়েই পাকিস্তান আবার হামলা করবে। তাহলে রাষ্ট্র নিজের ব্যর্থতা ঢাকতে দুর্বল চিত্রনাট্য করলো, যা হাস্যকর। এবং রাষ্ট্র নির্বাচিত প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বলা এবং তারপর শক্তিশালী বলা, তা যে বিশ্ব গরুতে পরিণত হলো, সেটা সত্যি হাস্যকর, লজ্জার। যে ওই অযোগ্য একটি লোক, আর অযোগ্য লোকের আইটি সেল এবং দলের ব্রেন ওয়াশ করা, এত 140 কোটি, গণনা হলে ওটা 150 কোটি ছাড়িয়ে যাবে, 140 কোটির এই লোক, তাদের মাথাটা আজকে নত হয়ে গেল গোটা বিশ্বের কাছে যে ভারতের এইটুকু ক্ষমতা নেই, সংবাদ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর এইটুকু ক্ষমতাই নেই যে সংবাদ মাধ্যমের সামনে এসে বলবে যে সিজফায়ার ঘোষণা করা হলো। সিজফায়ার ঘোষণা করছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কি স্পর্ধা! বেশ, যুদ্ধ আবহ শেষ, শান্তি সবাই চায়। আরো একটা হাস্যকর বিষয়, সিন্ধু জল চুক্তি, সেই জল ছাড়তেই হলো, জল ছাড়তে হবেও, কারণ সেই জায়গা নাই, ভারত সরকারের কাছে সেই জায়গা নেই যে জলটাকে ধরে রাখবে। জায়গাটা তো এরকম, জলটা আসছে ওপর থেকে, এখান থেকে জলটা আসছে, এসে এই বেরিয়ে যাবে। এইখানে যে এই যে জলটা জমবে, জমে তো দীর্ঘদিন থাকতে পারে না, জলকে তো আর ওপর দিকে টেনে নেওয়া যাবে না। তাহলে এই জলটাকে ধরে রাখার মতন ধারণ ক্ষমতা নেই, জল এমনিও ছাড়তে হবে। অতএব জল ছাড়ার পর দেখুন, এটা একটা কথা খুব সত্যি কথা, 27 জন আমার এখানে যারা মারা গেলেন, সত্যি সেটা দুঃখের, কিন্তু তাদের পরিবারও কেউ কিন্তু চাইবেন না যে পাকিস্তানের যে সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে আমি জলে ডুবিয়ে মারি। এক শ্রেণীর টেলিভিশন মিডিয়া এমন আনন্দ পাচ্ছে, আরে ভাই কতটা নির্মম নির্বোধ একটা গোষ্ঠী, সন্ত্রাসবাদ, জঙ্গি, তাদের বিরুদ্ধে আমার লড়াইটা থাকবে। কিন্তু আমার তা বলে একটা জঙ্গির বিরুদ্ধে লড়াই বলে আমার তো পাকিস্তানের মানে সাধারণ নাগরিকের বিরুদ্ধে তো কখনো লড়াই হতে পারে না। এটা তো আজকে যারা হিন্দু এত হিন্দুত্ববাদী কথা বলে, তারা কি এটা জানেন না যে পাকিস্তানের জনগণের মধ্যে হিন্দুর সংখ্যাও রয়েছে? তাই এই যে সিন্ধুর জল যে চত্বর দিয়ে যাবে, সেখানে একটা হিন্দু হলেও তো থাকবে, এটা তো হয় না যে থাকবে না, এটা কোনোদিনই হতে পারে না। আমার এখানে যদি একটা মুসলিম এলাকার মধ্যে হিন্দু একটা ঘর হলেও থাকতে পারে, তাহলে সেখানে মুসলিম এলাকার মধ্যে একটা হিন্দু ঘর হলেও থাকবে, স্বাভাবিক ব্যাপার। হিন্দু মুসলিম ধর্ম বাদ দিয়েও মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানুষের জন্য, মানুষ হয়েই মানুষের কথা ভাববে, মানুষ হয়েই মানুষের আত্মসমালোচনা করবে,
মানুষ হয়েই মানুষের আঘাতের প্রত্যাঘাত আনবে। মানুষ সর্বোপরি মানুষের জন্যই। মানুষ যদি মানুষের কথা না ভাবে, গরু ছাগল তো আর মানুষের হয়ে ভাববে না। মানুষকেই মানুষের জন্য ভাবতে হবে। তাই আমার এখানে 27 জন মারা গেছে, আমার সরকার ব্যর্থ। আজ যদি আমার সরকার ব্যর্থ, মানে সরকার যদি সেদিন সফল হতো, আজ যদি সেখানে প্রশাসন ঠিকঠাক ভাবে থাকতো, বর্ডারে এই যে অনুপ্রবেশ ঘটছে, বর্ডারে যদি বিএসএফ ঠিকঠাক থাকে, বিএসএফ এখানে সর্বত্র দোষী, সর্বত্র দোষী। কতবার এরকম হয়েছে, ইডি সিবিআই এর হাতে বিএসএফ পাকড়াও হয়েছে, দুর্নীতিগ্রস্ত বিএসএফ। কয়লা পাচার হয়, গরু পাচার হয়, সোনাদানা পাচার হয়, বিএসএফ চোখে কাপড় বেঁধে ঘুমায়। এ তো হতে পারে না। সেদিনও যদি ওখানে বিএসএফ কঠোর থাকতো তাহলে এরা ঢুকতে পারতো না। বা এই আগাম খবর ছিল পিএমওর কাছে, যার জন্য প্রধানমন্ত্রী সফর বাতিল করলেন কাশ্মীরের। অথচ একবারও মন কি বাতে অনুষ্ঠানে এসে বললেন না আপনারা কাশ্মীর যাবেন না, কাশ্মীরের পরিস্থিতি এখন ঠিক নয়। অতএব তাদের ব্যর্থতার জন্য এই এতগুলো প্রাণ গেল, এই যে এত এত টাকা খরচা হলো, কয়েকশো কোটি টাকা খরচা হলো সামান্য এই প্রত্যাঘাত পর্বে। যদি যুদ্ধ হতো সেটা তো ছাপিয়ে যেত। কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে। এই খরচাটা আমার আপনার ঘাট থেকেই উঠবে, ওয়েট অ্যান্ড সি। এদের ব্যর্থতার জন্য এত বড় একটা ঘটনা ঘটলো, ঘটনাটা ঘটতোই না। এই প্রসঙ্গে পরিশেষে বেশ কিছু প্রশ্ন থেকে গেল। সে প্রশ্ন হচ্ছে, সরকার প্রথম যে সরকার কিন্তু সিজফায়ার হওয়ার পরেও সরকার একবারও সুনিশ্চিত করতে পারলেন না যে ভারতীয় নাগরিক তার নিজ ভূমে সুরক্ষিত। পর্যটকরা কাশ্মীর যাবেন এটাও নিশ্চিত করে ভারত সরকার বলতে পারলেন না। ভারত সরকার এটাও বললেন না যে তারা ওই 3 জন যে মূল অভিযুক্ত তাদেরকে খুঁজে বার করবেন এতদিনের মধ্যে। কারণ সরকার নিজেই জানে না যে সরকার কি করতে চলেছে। এটা খুব সত্যি কথা। প্রধানমন্ত্রীর অবশ্যই উচিত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এর মানে কারণ জানতে যাওয়া, শোকজ করা, যে ওই শোকের আবহে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন লাল কার্পেটে হেঁটে শ্রদ্ধা অর্পণ করতে গিয়েছিলেন। আমি জানি না দাদা তার ভাইকে বকাঝকা করেছেন কিনা, আমার মনে হয় না করবেন। কারণ 75 তো হয়ে এলো, 3বারের মুখ্যমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, ভারতীয় ইতিহাসে নজির সৃষ্টি করার আর মনে হয় কিছু দিনের অপেক্ষা। যদি রাইসিনা হিলসে যায় কেল্লা ফতে, একদম এই ইতিহাস তো আর ভারতবর্ষে কারোর হবে না, কেউ পারবেও না। ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী কি কি সন্ত্রাস দমন কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকারকে তা সুস্পষ্টভাবে জানাতে হবে। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিকে সুরক্ষিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাও জানাতে হবে। প্রধানমন্ত্রী, অদ্ভুত ব্যাপার, বিহারের নির্বাচনী প্রচারে চলে কতটা নির্লজ্জ একটা লোক, কত নির্লজ্জ হতে পারে সে, মানে কি বলবো, শান্তির ছেলেকে বলতেও। প্রধানমন্ত্রী চেয়ারটাকে আমি অপমান করছি না, অসম্মান করছি না, আমি ব্যক্তিকে অসম্মান করছি। কারণ ব্যক্তি বারবার বলছে না আমি আমার দেশের জন্য ফ্যামিলি ছেড়ে দিলাম। লাল বাহাদুর শাস্ত্রী সস্ত্রীক প্রধানমন্ত্রী ছিলেন, দেশের জন্য ফ্যামিলি ছাড়তে হয় না। সেনাবাহিনীর লোক তাহলে বিয়ে করতো না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এই লোকটা মানে রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝে না, পাক্কা রাজনীতিঘর, পাক্কা দুর্নীতিগ্রস্ত একটা মানুষ। বিহারের নির্বাচনী প্রচারে তুমি যেতে পারছো ঘটনার পরের দিন, অথচ আজ অব্দি এই যে 27 জন যে এই মারা গেলেন তাদের পরিবারের সাথে একবারও দেখা করলেন না। কেন আপনি পারতেন না? আপনার তো অন্য দল ভাঙিয়ে লোক নিয়ে যাওয়ার সময় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন তিনি চার্টার ফ্লাইট পাঠিয়ে দেন দিল্লিতে, গোটা মানে কারি কারি নেতা মন্ত্রী অন্য দল থেকে নিয়ে যাওয়ার জন্য, দলে যোগদান করানোর জন্য। তা আজকে একটা চার্টার ফ্লাইট পাঠাতে পারতেন না? বা সেদিন যখন কাশ্মীরে ছিল সেদিন, আচ্ছা ঠিক আছে সেই মুহূর্তে বাদ দিলাম, আজও তো পারতেন একটা ফ্লাইট ব্যবস্থা করে দিতে। এমন তো ভারতবর্ষের অবস্থা হয়নি যে ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশের মতন তো অবস্থা নয় যে একটা ফ্লাইট পাঠাতে পারবে না। আপনি নয় ঘরে ঘরে দলে দলে জায়গায় জায়গায় যেতে পারবেন, আপনি এদেরকে ইনভিটেশন কার্ড দিয়ে হয় পিএমওতে বা আপনার নিজ বাসভবন, আপনার নিজের বাসভবনে তো আপনার চটিচাটা সিনেমা আর্টিস্ট কি কুমার, ওই অত্যন্ত ভারতের প্রথম সুপারস্টার তার জামাই কি কুমার বেশ, সে পর্যন্ত চলে যাচ্ছে। আপনি তার সামনে দেখাচ্ছেন ময়ূর খাওয়াচ্ছেন, এই খাওয়াচ্ছেন। আরে আপনাকে কাউকে খাওয়াতে হবে না, আপনি দেখে অন্তপক্ষে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎটুকু করতে পারতেন, করলেন না। যেসব পরিবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে তাদের প্রতি জবাবদিহির দায়িত্বটা কার? সত্যি কথা, সত্যি কথা, এই যে কাশ্মীরের অন্যতম জনপ্রিয়
পর্যটন কেন্দ্র। কাশ্মীরের অন্যতম এই যে হ্যাঁ, যে পেহেলগাঁওয়ের এই যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানে জঙ্গি হানায় যে স্বামী হারিয়েছেন এই যে হিমাংশী নরওয়াল, হ্যাঁ হিমাংশী নরওয়াল, তাকে এই ভক্তকুল রীতিমতো যেভাবে ট্রোল করে হেনস্থা করছেন, তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এটা তো একজন মহিলা, তিনি ভারাক্রান্ত, শোকাহত, তিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন, তিনি যদি উচিত কথাটা বলেন, এত গায়ে লাগার কি আছে? তুমি ঘটনা ঘটিয়েছো আর তুমি শুনতে পাবে না? তোমার বিরুদ্ধে কেউ কেউ কোনো সমালোচনা করতে পারবে না? স্বৈরাচারী। পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দি বাংলার পিকে সাউ কবে নিরাপদে দেশে ফিরবেন? মাফ করবেন, আমি কিছুক্ষণ আগেই পিকে সিং বলেছিলাম, পিকে সাউ হবে, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। পিকে সাউ তিনি কবে নিরাপদে দেশে ফিরবেন, সে জবাব কে দেবে? উচিত তো প্রতিরক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া উচিত, প্রধানমন্ত্রী তো দেবেন না, তার তো মুখ দিয়ে কথা বেরোয় না রেডিওর মন কি বাত ছাড়া। সারা দেশে বাড়তে থাকা ঘৃণাজনিত অপরাধ রুখতে কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার? ঘৃণা মানে এই যে কমিউনাল ভাইলেন্স যা তৈরি হচ্ছে, শুরু হয়েছে, কোথাও এই 400 সুদর্শন চক্র, কোথাও এগুলো, হোয়াট ইজ দিস? এগুলো কি ভাই? যুদ্ধ চলছে যুদ্ধের মতন, সেখানে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র কেন নিয়ে আসবো? অদ্ভুত ব্যাপার। সব জঙ্গিরা কেন ধরা পড়লো না? আচ্ছা, এখানে একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প এক ধাক্কায় ধমক দিয়ে ভারতকে বিশ্বগুরুকে বিশ্বগরু বানিয়ে দিল, অথচ তারা পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মারতে পারে। ভারতের সমস্যা, ভারতের বারবার এই হামলা চলছে, আবারও তো হামলা হবে। কেন ভারত তাহলে মাসুদ আজহারকে মারতে পারে? মেন তো সে, তারই তো মাথা। মাসুদ আজহারকে মারতে পারলো না কেন? মাসুদ আজহারের পরিবারকে মেরেছে বলে আবার এক শ্রেণীর একটা মানে একটা শ্রেণী, দুটো শ্রেণী তো বিভাগ হয়ে যায় সবসময় ভারতে, একটা শ্রেণীর আবার খুব দরদ, বেশ করেছে মেরেছে। মাসুদ আজহারের ছেলে তো বড় হয়ে আর বিদ্যাসাগর হবে না, মাসুদ আজহারই হবে, ঠিক করেছে মেরেছে। তদন্তে অগ্রগতি কি? এই যে পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো 22 এপ্রিল, এই তো জিগির টিগির সব দেখলাম, ঘাত প্রত্যাঘাত সব দেখে এলাম, আর দেখতে চাই না এসব। ওই চ্যানেল, চাটুকারি চ্যানেল, সেখানে গলার জোর ওদের প্রচুর, ও চিৎকার করুক। সরকারকে জানাতে হবে যে এই তদন্তের অগ্রগতি কি, কতজন অভিযুক্তকে সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত করে চার্জশিট দেওয়া হয়েছে। এনআইএ, কথায় কথায় এনআইএ চলে আসে, খয়রাসোল এখানে ওখানে, বীরভূম জেলার খয়রাসোল, এখানে ওখানে, সম্ভবত ভুল বললাম, বীরভূম নয়, ওটা পূর্ব বর্ধমান হবে, পূর্ব বর্ধমানের খয়রাসোল, এখানে ওখানে চলে আসে এনআইএ তদন্ত করতে। এই আমাদের সন্দেশখালীতেও এনআইএ এসেছিল তদন্ত করতে। এখানে এনআইএ কই? 19 সালের পুলওয়ামা অ্যাটাক, এনআইএ এখনো কি চার্জশিট লিখছে, না পেনের রিফিল শেষ হয়ে গেছে, নাকি দোয়াতের কলম শেষ হয়ে গেছে? বললে রাষ্ট্রের এত লোক, কেউ না কেউ পাঠিয়ে দেবে, আমিই পাঠিয়ে দেবো। কেন প্রধানমন্ত্রী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে প্রধানমন্ত্রী কেন সর্বদলীয় বৈঠকের পরিবর্তে বিহারের নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দিয়েছিলেন? একদম সত্যি কথা এটা। মানে এতটা নির্লজ্জ, ব্যর্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষ এর আগে পায়নি। ভারতবর্ষ এর আগে একজন অপদার্থ রাষ্ট্রপতি পেয়েছিলেন, শ্রীমতী প্রতিভা পাতিল, কিন্তু এই প্রথম এরকম একজন অপদার্থ প্রধানমন্ত্রী পেল। নিরাপত্তার গাফিলতির বিষয়টি কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে? নিরাপত্তার গাফিলতি হয়েছে, স্বীকার করলো, আমি কাউকে মেরেছি স্বীকার করলাম, বা আমার বাড়িতে চুরি হয়েছে আমি স্বীকার করলাম, দেন এবার আমি পরবর্তীতে চুরিটা আটকাতে আমার বাড়িতে কি কি করবো আমাকে জানাতে হবে না? আমাকে তো বাড়ির লোককেও জানাতে হবে। তা আমরা রাষ্ট্রবাসী, আমরা তো সেই বাড়ির লোক, তা তুমি আমায় জানাও যে তুমি পরবর্তীতে কি কি পদক্ষেপ নেবে। তুমি মুখে কুলুপ, তুমি একবারও আসলে না, এত বড় ঘটনা ঘটে গেল, কারোর সাথে তুমি দেখা করলে না, কোনো পদক্ষেপ নিলে না, এমনকি লজ্জার, এটা সত্যি লজ্জার, যে সিজ ফায়ার ঘোষণা হচ্ছে, বাইরের রাষ্ট্রের প্রেসিডেন্ট তার টুইট থেকে জানতে পারছি যে সিজ ফায়ার হচ্ছে, সংবাদ মাধ্যমও দেখাচ্ছে, অথচ আমার দেশের প্রধানমন্ত্রী ভোট ছাড়ার বেলায় তখন হাত জোর করে সমস্ত রাজ্যের সাথে তার নাকি নাতা আছে, কখনো ইউপিতে আসলে বলছে বেনারস থেকে আমি জন্ম নিতে চাই, বাংলায় আসলে বাংলার পবিত্র মাটি থেকে জন্ম নিতে চাই, বিহারে গেলে বিহারের একরকম কথা, মহারাষ্ট্রে গেলে মহারাষ্ট্রের একরকম কথা, মানে সর্বত্র এত ধাপাবাজি ঢপবাজি এর আগে কোনো প্রধানমন্ত্রী দেননি। আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে রেখে গেলাম। প্রত্যেকের সোশ্যাল মিডিয়া অবশ্যই আছে, সবাই ব্যবহার করেন, সেখানে এই প্রশ্নগুলো তুলে ধরুন, একজন একজন করে সরকারকে ট্যাগ করুন, হ্যাশট্যাগ নরেন্দ্র মোদী,
অমিত শাহ মেনশন করে একদম কোয়েশ্চেন তুলুন, নির্বাচনী প্রচারের সময় যদি সরকার হাত জোর করে আপনার কাছে ভোট ভিক্ষা যাইতে আসে, তাহলে এত বড় ঘটনা যদি ঘটে যায়, কাল তো আপনিও যেতে পারেন পেহেলগাঁও। আপনার সুরক্ষার দায় কার? আমার নিশ্চয়ই নয়। আপনার সুরক্ষার দায় রাষ্ট্রের। তাহলে আপনি সেই রাষ্ট্রের সরকারকে প্রশ্ন করবেন না? অবশ্যই করতে হবে, সাহস নিয়ে সাহসের সাথে এই প্রশ্ন আপনাকেই করতে হবে। লজ্জার এবং হাস্যকর সত্যি এটা। দেশবাসী হিসেবে দেশের সম্মান এভাবে মাটিতে ধুলিতে সারা বিশ্বের কাছে এইভাবে ডাউন হয়ে যাবে, এটা সত্যি হাস্যকর। হাস্যকর দুই দেশের ফেক নিউজ, দুই দেশের গদি মিডিয়া সংবাদ মাধ্যমের যে ভুয়ো খবর পরিবেশনা, সত্যি সেটা হাস্যকর। আর লজ্জার প্রতিটা ছত্রে ছত্রে লজ্জা একদম পরিষ্কার। লজ্জা এটার যে একজন নিহতের স্ত্রী তার নিজের মনের কথা যদি বলেন, তাকে ভক্তকুলের কাছে ট্রোল হতে হয়। অবশ্য ভক্তকুল এখন নিজেই ট্রোল হচ্ছে, কারণ কি বিশ্বগুরু এখন আর বিশ্বগুরু নেই। গোমাতা গোমাতা করতে করতে গোপিতা হয়, তিনি এখন বিশ্বগুরু। লজ্জার এত বড় ঘটনাতে বিদেশ সচিব প্রেস বিবৃতি দিলেন, কিন্তু কোনো মন্ত্রণালয়ের তরফ থেকে বা কোনো মন্ত্রী সাহসটুকু দেখাতে পারলেন না প্রেসের সামনে আসার। মাননীয়র কথা তো ছেড়েই দিলাম, তিনি তো এখন ওই খুব ব্যথা, এ ব্যথা কি যে ব্যথা, হেমন্ত মুখার্জির একটা গান আছে না, ঠিক এরকম 56 ইঞ্চি হঠাৎ যদি 56 মিলিমিটার হয়ে যায়, সে যে কি ব্যথা যার হয় সেই বোঝে। ভালো থাকবেন, নমস্কার।